হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা সবাই নিশ্চয়ই ভালো আছো। এখন লকডাউন টাইম চলছে, তো এই লকডাউন টাইমে আমরা সব কিছু কিন্তু লক করে বসে নেই। বাড়িতে যেমন মায়ের কাজ লক থাকছে না, মায়ের কাজ বেড়েই যাচ্ছে, আমরা কিন্তু খাওয়া দাওয়াকেও লক করে বসে নেই। তাই এই পরিস্থিতিতে আমরা যদি পড়াশোনা লক করে বসে থাকি, যারা 12-এ তোমরা উঠবে বা অলরেডি উঠেই গেছো ধরে নাও, তারা যদি পড়াশোনাটাকে লক করে বসে থাকো, এই বড় একটা ভাস্ট সিলেবাস কিন্তু একটা নির্দিষ্ট সীমায় ফাইনাল পরীক্ষার সামনেই আসছে, সেরকম কথা মাথায় রেখে তোমাদের কিন্তু এগোতে হবে। যার ফলে লকডাউন টাইমে পড়াশোনাটাকে লক করাটার কোনো মানে হয় না। আমরা অনলাইনে ক্লাস করছি তোমাদের জন্য, আমরা আশা করছি যে এই ধরনের ক্লাসগুলো তোমাদের কিছুটা সাহায্য করবে। লক করে পড়াশোনা লক করে বসে থাকো না, একটু পড়াশোনার মধ্যে থাকো। ওকে, আমরা ক্লাস 12 নিয়ে আলোচনা করছি। ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারটা চলছে শেষের দিকেই। তো ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারতে আজকে আমরা জানবো যে ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে। আগের ক্লাসগুলোতে ইলেকট্রিক ডাইপোল, আগের ক্লাসটা হচ্ছিল ইলেকট্রিক ডাইপোলের, আজকে আছে ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে, তড়িৎ ফ্লাক্স, এইটা সম্পর্কে জানবো। তড়িৎ ফ্লাক্সটা জানার আগে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, তড়িৎ বলরেখার কনসেপ্ট আমাদের একটু জানতে হবে। তড়িৎ বলরেখার কনসেপ্ট, ইলেকট্রিক লাইন অফ ফোর্স। দেখো, ইলেকট্রিক লাইন অফ ফোর্স, এটাকে বলা হয় তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা, এই জিনিসটা কি? তড়িৎ বলরেখা। দেখো, তড়িৎ ক্ষেত্রের মধ্যে, তড়িৎ ক্ষেত্র আছে কোনো জায়গায়, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক কোনো বিচ্ছিন্ন ধনাত্মক আধান রাখা হয়, কি বলা হলো? তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক কোনো ধনাত্মক বিচ্ছিন্ন আধান রাখা হয়, তাহলে ওই বিচ্ছিন্ন আধানের উপর তড়িৎ ক্ষেত্র দ্বারা একটা বল ওর উপর একটা প্রয়োগ। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা একক ধনাত্মক আধান আছে, তাই ওই আধানটা একটা বল অনুভব করবে, বা ওই আধানের উপর একটা বল প্রযুক্ত হবে। ওই বল প্রয়োগ হলে কি হয়? ওর শিফটিং হবে, ওর মুভমেন্ট হবে। এটা একটা কাল্পনিক কনসেপ্ট। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা আইসোলেটেড ইউনিট, আইসোলেটেড পজিটিভ চার্জ রাখি, তাহলে সেটা যে পথ বরাবর মুভ করবে সেটাই হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফোর্স। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক আধান রাখা হয়, তাহলে সেটা যে পথ বরাবর যাবে, গতিশীল হবে, সেটাকে বলা হয় তড়িৎ বলরেখা। এবং এই তড়িৎ বলরেখা থেকে ইলেকট্রিক যে ফিল্ড, ইলেকট্রিক ফিল্ডের দিকটা কি করে পাবো, তড়িৎ ক্ষেত্রের দিকটা কি করে পাবো সেটা দেখো। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধরো একটা একক পজিটিভ আধান আছে, এটা এক একক পজিটিভ এক একক আধান আছে। তাহলে এটা যে পথ বরাবর মুভ করবে তড়িৎ ক্ষেত্রের মধ্যে, এটা ধরো একটা মুভমেন্ট হচ্ছে, মুভমেন্টের দিক হচ্ছে এটা। তাহলে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র আছে মানে ইয়ের ফ্যাক্টর একটা আছে। তাহলে তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক আধান রাখা হয়, এটা যে পথ বরাবর মুভ করবে এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক লাইন অফ ফ্লাক্স, ইলেকট্রিক লাইন অফ ফোর্স, অর্থাৎ তড়িৎ বলরেখা। এবার তড়িৎ বলরেখার কোনো একটা পয়েন্টে আমি তড়িৎ ক্ষেত্রের দিক চাইছি, তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক চাইছি। কি করব না, কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক যদি পেতে চাই, ওই বিন্দুতে বলরেখার উপর একটা স্পর্শক টানবো, একটা ট্যানজেন্ট টানবো। তাহলে এই যে ট্যানজেন্টটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ। ওই বলরেখার কোনো বিন্দুতে যদি স্পর্শক টানি, ওই বিন্দুতে ওই স্পর্শকই তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করবে। আবার বলছি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একক ধনাত্মক কোনো আধান রাখা হয়, সেটা যে পথ বরাবর মুভ করবে, যে পথ বরাবর গতিশীল হবে, সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখার কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি, ট্যানজেন্ট টানি, সেটাই হচ্ছে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দিক বোঝাবে। নেক্সট, তড়িৎ বলরেখা থেকে তড়িৎ বলরেখার কিছু ধর্ম, প্রপার্টিজ এবং তার কিছু ম্যাপ, এখান থেকে টোটাল এই তড়িৎ বলরেখার সম্পর্কে আমাদের একটা কিন্তু আইডিয়া পাওয়া যাবে। দেখো এটাকে
সাপোজ এখানে পজিটিভ আধান আছে, পজিটিভ আধান আছে, তাহলে পজিটিভ আধান থেকে দেখো ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো ঠিক কোন জায়গায় যদি একটা মাইনাস আধান রাখে, মাইনাস চার্জ রাখে, মাইনাস চার্জ রাখলে কি হবে, এখানে ইলেকট্রিক লাইন অফ ফোর্স এখানে প্রবেশ করে, তাহলে প্লাস চার্জ থেকে ইলেকট্রিক লাইন অফ ফোর্স তড়িৎ বলরেখাগুলো বেরোবে, মাইনাস চার্জ দিকে, মাইনাস চার্জ যদি রাখি এখানে তড়িৎ বলরেখাগুলো এটা ইনওয়ার্ড এটা আউটওয়ার্ডলি কাজ করবে। এবার দুটো যদি পাশাপাশি রাখি, একটা প্লাস আধান একটা মাইনাস আধান যদি রাখি, তাহলে এরকম পাশাপাশি থাকলে এখান থেকে কিছু লাইন অফ ফোর্স ঠিক এরকম যাবে, এরকম যাবে, কিছু লাইন অফ ফোর্স প্লাস থেকে বেরোবে, সেটা মাইনাসে প্রবেশ করবে। সবাই যে প্রবেশ করছে তার এদিক দিয়ে যাচ্ছে, তাহলে কিছু বলরেখা প্লাস থেকে বেরোবে, তাহলে প্লাস থেকে বেরোবে আর কোথায় যাবে, মাইনাস আধানে এটা মিলিত হবে। এটা একটা প্রপার্টি। আর একটা জিনিস দেখো যে এই যে বলরেখাগুলো, দুটো বলরেখা অর্থাৎ দুটো ইলেকট্রিক লাইন অফ ফোর্স, তারা কখনো পরস্পর কি হবে না, তারা কখনো পরস্পর মিলিত হবে না। দুটো তড়িৎ বলরেখা, দুটি তড়িৎ বলরেখা পরস্পর মিলিত হয়, দুটি তড়িৎ বলরেখা পরস্পর মিলিত হয়। কারণ দুটি তড়িৎ বলরেখা যদি পরস্পর মিলিত হয় তাহলে একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো অভিমুখ পাওয়া যাবে, তা মিলিত হয় না। কারণ একই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটি অভিমুখ পাওয়া যাবে, যা বাস্তবে সম্ভব। যে তড়িৎ বলরেখাগুলো পরস্পর মিলিত হয় না, কারণ যদি মিলিত হয় তাহলে একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের দুটো দিক পাবো। কি করে না, সাপোজ এইটা একটা বলরেখা আছে, তাহলে আরেকটা বলরেখা এরকম হয়ে গেল কোনো কারণে যদি হয়, তাহলে আমি এই বিন্দুতে পি বিন্দুতে যদি আমি স্পর্শকটা নিই, তাহলে এর স্পর্শকের দিকটা হচ্ছে এটা, এই বলরেখার উপর যদি স্পর্শকটা নিই এর বলরেখার দিক হচ্ছে এটা, তাহলে এখানে একটা E1 তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো, এখানে হচ্ছে E2 আর একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো। তাহলে একই বিন্দুতে কখনো দুটো থাকা সম্ভব নয়, তাই তড়িৎ বলরেখাগুলো কখনো পরস্পর ছেদ করবে না। নেক্সট, দেখো একটু আগে ছবি এঁকেছিলাম, এটা প্লাস আধান আর এটা একটা মাইনাস, প্লাস আধান আর মাইনাস আধান। এখান থেকে বলরেখা নির্গত হবে, এখানে গিয়ে শেষ, এখান থেকে বলরেখা নির্গত হবে মাইনাসে গিয়ে শেষ হবে, প্লাস থেকে বেরোচ্ছে মাইনাসে গিয়ে শেষ হচ্ছে। একটা জিনিস দেখো, এই বলরেখাগুলো এই যে লাইন অফ ফোর্স, ইলেকট্রিক লাইন অফ ফোর্স, তাদের দৈর্ঘ্য বরাবর, লেন্থ মানে এটাই লেন্থ, তাহলে দৈর্ঘ্য বরাবর পরস্পরকে সংকুচিত করে। ইলেকট্রিক লাইন অফ ফোর্স তাদের দৈর্ঘ্য বরাবর বলরেখাগুলোকে পরস্পর সংকোচন করে, অর্থাৎ কি চাইবে না, প্লাস আর মাইনাসটা যেন কাছাকাছি সরে আসে। এটা কি ইন্ডিকেট করছে না, প্লাস বিপরীত দুটো আধান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে বলরেখার কনসেপ্ট থেকে কি ধারণা আসছে, দেখো বলরেখাগুলো দৈর্ঘ্য বরাবর পরস্পরকে সংকুচিত করতে চায়, সংকুচিত করতে চায়,
তাহলে সংকুচিত করতে চাইলে কি হয়, একদিকে প্লাস আছে একদিকে মাইনাস আছে, অর্থাৎ বিপরীত আধানগুলো পরস্পরকে কি করে না আকর্ষণ করে। এইখান থেকে একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট কি না দৈর্ঘ্যের সঙ্গে লম্ব বরাবর, ধরো এটা দৈর্ঘ্য আছে, তাহলে দৈর্ঘ্যের সঙ্গে লম্ব মানে তাহলে এটাকে কি বলা হয় পাশাপাশি বলরেখা। দেখো এই দুটো বলরেখা এটা 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 কি পাশাপাশি দুটো বলরেখা, অর্থাৎ দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে লম্বতলে যে বলরেখাগুলো আছে এই দুটো বলরেখাগুলো পরস্পরকে বিকর্ষণ করবে। এই পাশাপাশি যে বলরেখাগুলো আছে এরা পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণ করে মানে কি এর এফেক্ট যেমন এর ঠিক সেম এফেক্ট। তাহলে এই দুটো পরস্পরকে বিকর্ষণ করছে, এটা বোঝাচ্ছে যে দুটো সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। সমমেরু না বলে সম আধান বলুন, দুটো সমজাতীয় আধান, দুটো প্লাস আধান পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে, দুটো মাইনাস আধান পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে। আচ্ছা নেক্সট, সুষম তড়িৎ ক্ষেত্রের একটা ফ্যাক্টর আছে। সুষম তড়িৎ ক্ষেত্র, দেখো সুষম তড়িৎ ক্ষেত্রের কনসেপ্টে বলরেখাগুলো কেমন আসছে। সুষম তড়িৎ ক্ষেত্র, সুষম তড়িৎ ক্ষেত্র, এটাকে বলা হচ্ছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো পরস্পর সমান্তরাল। সুষম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে এই যে বলরেখাগুলো ইলেকট্রিক লাইন অফ ফোর্স তারা পরস্পর সমান্তরাল, এবং দেখো এদের মধ্যে সেপারেশনটাও সেম একই রকম। সেপারেশনগুলো কি সবগুলোর ক্ষেত্রে ইকুয়াল। তাহলে এদের মান এবং দিকটা সবসময় একই দিকে কাজ করছে। এদের মানটা একই মানে কি না একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে একই সংখ্যক বলরেখাগুলো থাকছে এবং তাদের অভিমুখ একই যদি থাকে তখন সেটা সুষম তড়িৎ ক্ষেত্রের কে নির্ধারণ করছে। সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করার জন্য বলরেখাগুলোর নেচার কেমন হওয়া উচিত, এই ধরনের নেচার হওয়া উচিত। তাহলে তড়িৎ বলরেখাগুলো সম্পর্কে একটু জানলাম, তড়িৎ বলরেখা কি, তড়িৎ বলরেখাগুলোর নেচার, তার ম্যাপগুলো কেমন হয়। ক্ষেত্রে এই যে ধারণা থেকে আমরা ইলেকট্রিক ফ্লাক্সের ধারণায় আসবো, তড়িৎ ফ্লাক্সের ধারণায় আসবো। আচ্ছা তড়িৎ ফ্লাক্স আসার আগে জাস্ট একটা টার্ম একটু বলে দিই, যে এই যে ইলেকট্রিক লাইন অফ ফোর্স, এই ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ধারণা অর্থাৎ তড়িৎ বলরেখা থেকে আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বলে একটা টার্ম করেছিলাম। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সম্পর্কে এই বলরেখা দিয়ে ওকে কিভাবে প্রকাশ করা হয় সেটা জানেন। নেক্সট, তড়িৎ বলরেখা থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের তড়িৎ বলরেখা থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ধারণা, এটা কি করে? আচ্ছা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মানে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আচ্ছা ম্যাক্সওয়েলের ধারণা থেকে যে কিউ আধান যদি থাকে, কিউ আধান এই মাধ্যমে থাকলে এপসাইলন তড়িৎ ভেদ্যতার মাধ্যমে তাহলে কিউ আধান এপসাইলন তড়িৎ ভেদ্যতার মাধ্যমে থাকলে উহার চারিদিকে তাহলে উহার চারিদিকে তড়িৎ বলরেখার সংখ্যা সমান কিউ বাই এপসাইলন। কি হলো ব্যাপারটা? দেখো কিউ আধান
এপসাইলন তড়িৎ ভেদ্যতার মাধ্যমে থাকলে উহার চারিদিকে মানে কিউ আধানের চারিদিকে তড়িৎ বলরেখার সংখ্যা সেটা কি হবে কিউ বাই এপসাইলন। আচ্ছা কিউ বাই এপসাইলন যদি হয়, আচ্ছা এখন ভাবো যে সাপোজ আমার এখানে কিউ আধান আছে, এখান থেকে আর দূরত্বে আমি একটা গোলক কল্পনা করলাম। তাহলে কিউ আধান আছে, কিউ আধান থেকে আর দূরত্বে অর্থাৎ রেডিয়াস আর একটা গোলক কল্পনা করলাম। তাহলে কিউ আধান থেকে আর ব্যাসার্ধের একটা গোলক, কিউ আধানটা মাঝখানে কেন্দ্রে সেন্টারে আছে, তার চারপাশে আর রেডিয়াস নিয়ে একটা গোলক কল্পনা করলাম। তাহলে ওই গোলকের আর ব্যাসার্ধের গোলক দিয়ে এখানে আর ব্যাসার্ধের বা গোলকের চারপাশ দিয়ে গোলকের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখা সমান কি ওই কিউ বাই এপসাইলনই থাকছে। গোলকের মধ্য দিয়ে, টোটাল গোলকের মধ্য দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে, সেই কিউ বাই এপসাইলন। দেখো এই যে বলরেখাগুলো যাচ্ছে তোমাদের বলা হয়েছিল এই বলরেখাগুলো কি না, বলরেখাগুলো হচ্ছে লম্বভাবে, এই যে একটা পরিবাহী যদি একটা বা তল যদি ভাবো এর মধ্য দিয়ে লম্বভাবে এগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে লম্বভাবে যে বলরেখাগুলো বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে লম্ব, তাহলে এইভাবে প্রত্যেকটা বলরেখা এইভাবে লম্বভাবে বেরিয়ে যাচ্ছে। তাহলে একক ক্ষেত্রফল ওই টোটাল তলের ক্ষেত্রফল কত, গোলকের মোট। আচ্ছা এখন একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত বলরেখা, একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত বলরেখা তখন কি হবে না, কিউ বাই এপসাইলন তো ছিল, তার টোটাল ক্ষেত্রফল কত, চারপাশের গোলকের চারপাশের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। দেখো দিদি এটা 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে একটা যদি গোলক ধরি, গোলকের চারপাশ দিয়ে একক ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখা, একক ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত বলরেখা, এবং অতিক্রান্ত কি হয় বলরেখা না, এই বলরেখাগুলো কিন্তু সব লম্বভাবে বার হচ্ছে, তার মানটা কত এলো 1 বাই 4 পাই এপসাইলন নট, এপসাইলন শূন্য মাধ্যমের জন্য এপসাইলন নট হতো কিউ বাই আর স্কয়ার। এটা কার সঙ্গে মিল আছে, দেখো কিউ আধান থেকে আর দূরত্বে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সঙ্গে মিল আছে, এটা আগের ক্লাসে আমরা বলেছি যে কিউ আধান থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সেটা কত হয় না 1 বাই 4 পাই এপসাইলন কিউ বাই আর স্কয়ার, সেটাই ই, এটা কার সঙ্গে সমান, এটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে ধারণাটা আমরা তড়িৎ বলরেখা থেকে পাচ্ছি সেটা কি আসছে বলো দেখি না, কোনো একটা তল যদি ভাবি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি কোনো তল ভাবি, ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখা একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোনো তলের একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখার সংখ্যা সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ বলরেখার ধারণা থেকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একটা ধারণা পেলাম, এবং সেটা কি না কিউ আধান থেকে যতগুলো বলরেখা বার হচ্ছে সেটা কিউ বাই এপসাইলন। এবার সেই ধারণা থেকে আমরা চলে এলাম যে কোনো তল যদি কল্পনা করি, তলের মধ্য দিয়ে লম্বভাবে যদি তলের মধ্যে একটা একক ক্ষেত্রফল কল্পনা করি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখাগুলো সেই সংখ্যাটাকেই বলা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য একটা নতুন নিরিখে আমরা দেখলাম, সেটা কার না বলরেখা ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ধারণা থেকে। আর একটা জিনিস ইলেকট্রিক লাইন অফ ফোর্স আমরা পড়লাম, তো ইলেকট্রিক লাইন অফ ফোর্স থেকে আর ম্যাগনেটিক লাইন অফ ফোর্স আমরা ওটা পরে ইলেকট্রোম্যাগনেটিজম যে চ্যাপ্টার আছে তাতেই পেয়ে যাবে। তো ইলেকট্রিক লাইন অফ ফোর্স আর ম্যাগনেটিক লাইন অফ ফোর্স এই দুটোর মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে।
কিছু মিল তো অবশ্যই আছে, তবে পার্থক্যগুলো আগে কি না, পার্থক্যগুলো দেখো, একটা যদি পরিবাহী হয়, একটা আধান আছে, একটা পরিবাহীর মধ্যে যদি আধান ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে পরিবাহী দিয়ে যে বলরেখাগুলো নির্গত হয় সেটা পরিবাহী, এটা যদি পরিবাহী হয়, পরিবাহীর তলের সঙ্গে লম্বভাবে বলরেখাগুলো পাবে। আবার বলছি, যদি একটা পরিবাহী হয়, এর মধ্যে যদি আধান থাকে, এর মধ্য দিয়ে যে বলরেখাগুলো যাবে পরিবাহীর তল থেকে লম্বভাবে নির্গত হবে। কিন্তু সেটা ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে, ম্যাগনেটিক লাইন অফ ফোর্সের ক্ষেত্রে, ম্যাগনেটের মধ্য দিয়ে যখন যাবে, সেটার যে বলরেখাগুলো সবসময় লম্বভাবে নির্গত হবে, নাও হতে পারে। নেক্সট আরেকটা কি না, বলরেখাগুলো ইলেকট্রিক লাইন অফ ফোর্স, এরা কিন্তু বদ্ধ রেখা নয়। ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো বদ্ধ রেখা নয়, কিন্তু ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো, অর্থাৎ ম্যাগনেটিক লাইন অফ ফোর্স মানে চৌম্বক বলরেখা, তারা কিন্তু বদ্ধ রেখা। একেবারে কি আবার ঘুরে আসবে। আরেকটা কি না, পরিবাহীর মধ্যে কিন্তু ইলেকট্রিক লাইন অফ ফোর্স এক্সিস্ট করে না। অর্থাৎ কি না, পরিবাহীর মধ্যে তড়িৎ বলরেখা থাকে না, কিন্তু ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে ওখানে কিন্তু চুম্বক বলরেখা থাকে, ওখানে ম্যাগনেটাইজেশন লাইন, কিছু ম্যাগনেটাইজিং লাইন থাকে, অর্থাৎ আবেশ রেখা, চুম্বক আবেশ রেখা ওখানে এক্সিস্ট করে। তাহলে বেসিক তিনটে পার্থক্য, একটা হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে লম্বভাবে নির্গত হয় কারা না, তড়িৎ বলরেখাগুলো। চুম্বকের ক্ষেত্রে কিন্তু লম্বভাবে নির্গত হতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ম্যাগনেটিক লাইন অফ ফোর্সগুলো তারা ক্লোজড হয়, ক্লোজড লাইন অফ ফোর্স, কিন্তু এক্ষেত্রে এরা বদ্ধ রেখা নয়। কারা? তড়িৎ বলরেখাগুলো। তড়িৎ বলরেখাগুলো পরিবাহীর মধ্যে এক্সিস্ট করে না, পরিবাহীর বাইরে থাকে, কিন্তু ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে চৌম্বক বলরেখা থাকে। এই গেল আমাদের তড়িৎ বলরেখা সম্পর্কে ইলেকট্রিক লাইন অফ ফোর্সের ধারণা। এবার আমরা চলে আসছি এই লাইন অফ ফোর্সের ধারণা থেকেই আমরা পাবো ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্ট। ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু একটু, আমরা যেটা বলছি এখানে সব যে একেবারে লিখে বলতে পারছি তা কিন্তু নয়, কারণ টাইমটা শর্টেজ, বেশি লিখতে গেলে অনেকটা সময় লাগবে। কিছু কথা তোমাদের বলে দেওয়া হচ্ছে, অল্প দু কথা হয়তো লেখা হচ্ছে, কিন্তু তোমাদের আলটিমেটলি বইটাকে একটু পড়তে হবে, ক্লাসগুলোকে ফলো করতে হবে। ক্লাসগুলো ফলো করলে বই বোঝার ক্ষেত্রে আশা করছি কোনো সমস্যা থাকবে না। এই টাইমে তোমরা কিন্তু ক্লাসগুলো একটু ফলো করবে, প্লাস আলটিমেট বইগুলো ভালো করে পড়তে হবে। আমরা ইলেকট্রিক ফ্লাক্স, আমরা মেন হেডিংয়ে আছে, আমরা তড়িৎ বলরেখা, ইলেকট্রিক লাইন অফ ফোর্সগুলো সম্পর্কে একটু জেনে নিলাম। এখন আমরা ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে ডিটেলসে আসছি। ইলেকট্রিক ফ্লাক্সের ডিটেলসে আসার আগে, আচ্ছা ক্ষেত্রফল, সাপোজ এটা একটা ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমরা জানি যে এর মিটার স্কোয়ার, সেমি স্কোয়ার এরকম তার এরিয়া হয়, এবং এটা এতদিন আমরা কিন্তু স্কেলার রাশি হিসেবে জানতাম, কিন্তু ফিজিক্সের টার্মে এই ক্ষেত্রটাকে একটা ভেক্টর হিসেবে ধরবো, এটা ক্ষেত্র ভেক্টর বলা হয়। এর দিকটা কি না, এটা যদি একটা তল হয়, এটা যে সবসময় স্ট্রেট লাইন হতে হবে নাও হতে পারে, এটা যদি তল হয়, এই তলের দিকটা কি হবে না, এই তলের সঙ্গে পারপেন্ডিকুলার, বাইরের দিকে লম্বভাবে বহির্মুখী যে পারপেন্ডিকুলার দিক, তল বরাবর কোনো একটা ছোট্ট তল নিলাম, ওই তলের সঙ্গে লম্বভাবে যেটা থাকছে এটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। তাহলে একটা ক্ষেত্রফল যদি আমরা কনসিডার করি, ক্ষেত্রফল সাপোজ এটা যদি একটা ক্ষেত্রফল হয়, ডিএস ক্ষেত্রফল, এর তল ভেক্টর কি হবে না, এটাই হচ্ছে ডিএস এর দিক, অর্থাৎ তলের সঙ্গে লম্বভাবে যে ভেক্টর কাজ করবে বা এই দিকটা কাজ করবে, সেটাই হচ্ছে ক্ষেত্র ভেক্টরের দিক। অর্থাৎ ক্ষেত্রফলটাকে আমরা কিন্তু ক্ষেত্রটাকে একটা ভেক্টর হিসেবে ট্রিট করব। আচ্ছা, আমরা দেখো তড়িৎ ইলেকট্রিক লাইন অফ ফোর্স বলার সময় বলেছি তড়িৎ ক্ষেত্রফল বলো ইটা কি বলেছিলাম না, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখাগুলো সেটাকেই বলা হচ্ছে ই। আচ্ছা, এখন যদি এরকম হয় একটা ক্ষেত্রফল, সাপোজ এই ক্ষেত্রফলের মধ্যে এইটা সাপোজ এই ক্ষেত্রফলটা হচ্ছে ডিএস ক্ষেত্রফল, এর মধ্য দিয়ে সাপোজ এর ইটার দিক হচ্ছে এর মধ্য দিয়ে যে ই পাবো, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র প্রাবল্য পাবো এটা। আর এই বিন্দুতে ক্ষেত্র
ভেক্টরের দিক কোনটা? দেখো এই যে ds যেটা ছোট্ট পোরশন ধরা আছে, ds এর লম্ব দিক মানে ঠিক এটা হচ্ছে e এর দিক। তাহলে এই e এর আমাদের দরকার কি না, এই ক্ষেত্র ভেক্টর এই ছোট ক্ষেত্রফলের যে দিক, ছোট ক্ষেত্রফলের দিক মানে ঠিক এটাই বোঝানো হচ্ছে তার লম্ব দিকটা। তাহলে e এর এই তল বরাবর যে, অর্থাৎ তলের লম্ব, এই তলের লম্ব বরাবর তার যে উপাংশ সেটা কি হবে, এটা যদি থিটা হয় তাহলে এই দিকের উপাংশ কত হবে e ডট ds, অর্থাৎ ds তল দিয়ে e এর উপাংশ কত, ds তলের মধ্য দিয়ে এই e ভেক্টরটার যে উপাংশ সেটা কি হবে e ডট ds, অর্থাৎ ds তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স, ds তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স d ফাই সেটা হবে e ডট ds, e ds cos θ। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স যখন বলছিলাম, তড়িৎ ফ্লাক্সটা কি? অ্যাকচুয়ালি তড়িৎ ফ্লাক্সটা কি না, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা তল কল্পনা করি, তড়িৎ ক্ষেত্রের মধ্যে যদি একটা ক্ষেত্রফল বা তল কল্পনা করি, ওই তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যে বলরেখাগুলোকে বলা হয় ওই তলের সঙ্গে জড়িত তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স। অর্থাৎ আমার ছোট্ট একটা অংশ ds এই তলের সঙ্গে লম্বভাবে, তলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত কতগুলো বলরেখা আছে, ds তল ধরলাম, ds একটা ছোট্ট ক্ষেত্রফল, এই তলের মধ্য দিয়ে লম্বভাবে কতগুলো বলরেখা যায় এইটাকে যদি আমি কাউন্ট করতে পারি, ধরতে পারি, সেটাই হচ্ছে এই ds তলের অন্তর্গত তড়িৎ ফ্লাক্স। দেখো, আর ইটা কি না, একক ক্ষেত্রফল দিয়ে, ইটা কি একক ক্ষেত্রফল দিয়ে কতগুলো বলরেখা যাচ্ছে, আর ds এর মধ্য দিয়ে কতগুলো যাবে সেটা কি না, এর এই দিকের উপাংশ নিতে হবে। তাহলে ds তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স দ্যাট ইজ d ফাই e ডট ds, e ds cos θ। এখান থেকে দেখো যে যদি এক নম্বর θ ইকুয়াল টু সাপোজ 0 ডিগ্রি, θ ইকুয়াল টু 0 ডিগ্রি, তাই θ ইকুয়াল টু 0 ডিগ্রি হলে কি হবে না, d ফাই cos 0 মানে 1 e ds, এটাই হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম, কারণ ds তলের মধ্য দিয়ে সর্বাধিক কতগুলো বলরেখা যাবে সেটাই হচ্ছে d ফাই, লম্বভাবে যতগুলো বলরেখা যাচ্ছে, অর্থাৎ লম্বভাবে যতগুলো বলরেখা যাচ্ছে সেটাই হচ্ছে ম্যাক্সিমাম d ফাই, ম্যাক্সিমাম তড়িৎ ফ্লাক্স সেটা হচ্ছে e ds cos 0 মানে 1। আচ্ছা, এটা কি ইন্ডিকেট করছে? থিটার মান 0 মানে কি, অটোমেটিক্যালি থিটার মান 0 মানে এই যে তলটা আমার আছে ইটা অলরেডি এই তলের সঙ্গে লম্বভাবেই আছে, অর্থাৎ ই যদি তলের সঙ্গে লম্বভাবে থাকে, দেখো ই এর দিক ds এর দিক তাদের মধ্যে কোণ কত 0, এটা যদি ই এর দিক হয়, এটা না হয়ে যদি এটা হয় তখন এই ফ্যাক্টরটা কাজ করবে। অর্থাৎ তলের সঙ্গে ই যদি লম্বভাবে থাকে, কোনো তলের সঙ্গে ই লম্বভাবে থাকে, এটা কি ইন্ডিকেট করছে, কোনো তলের সঙ্গে ই লম্বভাবে অবস্থিত, কোনো তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত। 2 নম্বর, θ ইকুয়াল টু সাপোজ 90 ডিগ্রি, θ ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন কি হবে না, অবভিয়াসলি d ফাই সমান e ds cos 90 ডিগ্রি সমান কত, cos 90 ডিগ্রি 0। এটা কি ইন্ডিকেট করছে না, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ ইটা যে তল আছে এটা তো তল ভেক্টর, এটা তল ভেক্টর, তাহলে ইটা তলের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ এই কোণটা তখন কত 90 ডিগ্রি। তাহলে
এটাই হচ্ছে মিনিমাম ফ্লাক্স, এটাই কি মিনিমাম, সবচেয়ে কম। তাহলে তলের সঙ্গে ইটা সমান্তরাল, এক্ষেত্রে কি বোঝাচ্ছে না ই তলের সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থিত, ইটা তলের সঙ্গে সমান্তরাল ভাবে অবস্থিত। তাহলে দেখো ইলেকট্রিক ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স সম্পর্কে বলার জন্য কি বললাম না ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত যতগুলো বলরেখা যাচ্ছে সেটাই হচ্ছে ওই তলের সঙ্গে জড়িত ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সটা কোন ক্ষেত্রে কেমন হয় এবং ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। এবার ইলেকট্রিক ই বেরোচ্ছে মানে এদিকে চার্জ ফার্জ থাকবে, সেটা তো আলাদা জিনিস। এখন এই ই এর ইউনিট, ই এর একক, ই এর ইউনিট, ই এর এটা কি না দেখো ই এর ইউনিট না, এটা ফাই এর ইউনিট, ফাই তড়িৎ ফ্লাক্স, এটা কি দিয়ে প্রকাশ করা হয় ফাই, ফাই এর। তাহলে ফাই সমান ই ডট ডিএস, তাহলে ফাই ইকুয়াল টু ই ইনটু ডিএস। এটা যদি ফাই করি তাহলে ইন্টিগ্রেশন হলে এটাই, এটা যদি দেখো এটা যদি ডি ফাই করি এটা ডিএস, এখানে যদি অনেক সময় আমাদের টোটাল ক্ষেত্রফল জুড়ে করতে হয় তাহলে এটা ডি ফাই ইন্টিগ্রেশন অফ ডি ফাই দ্যাট ইজ ফাই, তখন এটাকে নিতে হবে ই ডট ডিএস। যখন ক্লোজড পাথ নেব ফর ক্লোজড পাথ তখন এটা সারফেস ইন্টিগ্রালের জন্য এখানে একটা এস লেখা, টোটাল সারফেস দিয়ে দিতে হবে, তখন এরকম একটা কাজ করব, তখন এখানে গসেস থিওরেম আমরা পরে করব। আচ্ছা এখন আসছি ফাই এর একক, তাহলে এককটা বলতে কি বোঝায় ই এর একক, তাহলে ফাই এর একক, ফাই এর এসআই ইউনিট, এই ই এর ইউনিট কি, ই এর ইউনিট নিউটন পার কুলম, এস এর ইউনিট মিটার স্কয়ার, এটাই তাহলে নিউটন পার কুলম ইনটু। এছাড়াও আরেকটা এর একক আছে, যে ই এর একক আরেকটা একক হয় ভোল্ট পার মিটার, এটা কি মিটার স্কয়ার, সেটা কি হবে তখন মিটার একটা কাটবে ভোল্ট ইনটু, এটাও একটা ইউনিট, কুলমটাকে -1 করলে তাহলে দুটো ইউনিট এভাবে ফাই এর লেখা যায়, নিউটন মিটার স্কয়ার কুলম -1 কিংবা ভোল্ট ইনটু মিটার, এই দুটোই হচ্ছে ফাই এর একক ইউনিট, এসআই ইউনিট। এবার যদি বলি ডাইমেনশন কি হবে ফাই এর ডাইমেনশন, তাহলে ই এর ডাইমেনশন আর এস এর ডাইমেনশন এদের গুণফল। আচ্ছা ই এর ডাইমেনশন এটা একটা কি না ফোর্স পার কুলম, ফোর্স পার কুলম ছিল, ফোর্স পার চার্জ ছিল, ফোর্স পার চার্জ, তাহলে এফ বাই কিউ ইনটু এস এদের ডাইমেনশন। এফ এর ডাইমেনশন কি এম এল টি টু দি পাওয়ার -2 ফোর্স, এম এল টি টু দি পাওয়ার -2, কিউ সমান কি হয় আই টি, এস কি এস এল স্কয়ার, তাহলে এটা কি হবে এম এল কিউ টি -3 আই -1, তাহলে এটাই হচ্ছে কি না ফাই এর ডাইমেনশন বা মাত্রা। আরেকটা জিনিস যে দেখো পজিটিভ তড়িৎ ফ্লাক্স আর নেগেটিভ তড়িৎ ফ্লাক্স এই দুটো একটা টার্ম থাকে, পজিটিভ তড়িৎ ফ্লাক্স আর নেগেটিভ তড়িৎ ফ্লাক্স এখানে বলে দিচ্ছি। পজিটিভ তড়িৎ ফ্লাক্স নেগেটিভ তড়িৎ ফ্লাক্স না পজিটিভ তড়িৎ ফ্লাক্স, পজিটিভ যদি প্লাস আধান থাকে এর মধ্য দিয়ে কি ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো বেরোবে, তাহলে বহির্মুখী যে ফ্লাক্স সেগুলো কি বলা হয় পজিটিভ তড়িৎ ফ্লাক্স। আবার যদি মাইনাস চার্জের রেজিস্ট্যান্স কোথাও থাকে তখন এগুলো কি অন্তর্মুখী, তখন ইলেকট্রিক লাইন অফ ফোর্স গুলো ঢুকছে ভেতরে, তখন এই ধরনের তড়িৎ ফ্লাক্সটা এটাকে বলা হচ্ছে
নেগেটিভ তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ ইলেকট্রিক লাইন অফ ফ্লাক্স গুলো যদি বহির্মুখী হয় সেটা পজিটিভ ফ্লাক্স, যদি অন্তর্মুখী হয় সেটা হচ্ছে নেগেটিভ তড়িৎ ফ্লাক্স। আচ্ছা, এখন আরেকটা টার্ম, গসের থিওরেমের আগে আরেকটা টার্ম আমাদের বেশ জানতে হয়, সেটা হচ্ছে একটা নতুন কনসেপ্ট, সলিড অ্যাঙ্গেল। নাম তোমরা শুনেছ, সলিড অ্যাঙ্গেল, ঘন কোণ ধারণা একটা আছে। এটা খুব সোজা একটা জিনিস, একটু দেখে নাও। সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলটা কি না, সাপোজ কোন একটা ক্ষেত্রফল কোন একটা বিন্দুতে, যে কোণ উৎপন্ন করছে এটা কি বলা হচ্ছে ঘনকোণ। কি হলো ব্যাপারটা, ক্ষেত্রফল কোন একটা নির্দিষ্ট দূরত্বে একটা যদি বিন্দু রাখি, ওই বিন্দুতে যে কোণটা উৎপন্ন করছে এই কোণটা কিন্তু 2 ডাইমেনশনাল নয়, এটা 3 ডাইমেনশনাল একটা অ্যাঙ্গেল। সেটা কিরকম না, সাপোজ এরকম একটা সারফেস আছে, এই সারফেস ও বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে, এই কোণটা কিন্তু এরকম একটা কলার মোচার যেমন থাকে এরকম একটা কোণ জাস্ট, তাহলে এটা কি বলা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এটা কি দিয়ে প্রকাশ করে, এটা যদি ছোট্ট একটা ডিএস ক্ষেত্রফল যদি ভাবি, এটা তাহলে সলিড অ্যাঙ্গেলটাকে ডি ওমেগা দিয়ে প্রকাশ করা, এটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল। এবার সলিড অ্যাঙ্গেলের যে ইউনিটটা কি, ইউনিট স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান সম্পর্কে কি বলবো না, দেখো এটা আর ব্যাসার্ধের একটা যদি গোলক কল্পনা করা হয়, স্ফিয়ার, আর ব্যাসার্ধের একটা যদি স্ফিয়ার কল্পনা করো, গোলক যদি কল্পনা করো, ওই গোলকের তলের মধ্যে, গোলকের তলের মধ্যে যদি আর ব্যাসার্ধের কোনো ক্ষেত্র ভাবো, আবার বলছি, একটা আর ব্যাসার্ধের একটা গোলক, ওর তলের মধ্যে আর স্কয়ার ক্ষেত্রফলের যদি একটা তল কল্পনা করো, ওই আর স্কয়ার তলটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হচ্ছে এক স্টেরেডিয়ান, এক ঘনকোণ। আবার বলছি, আর ব্যাসার্ধের একটা গোলকের মধ্যে যদি ওর গোলকের তলের উপর আর স্কয়ার ক্ষেত্রফল ওর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তাকেই বলা হয় এক স্টেরেডিয়ান। অ্যাকচুয়ালি এখানে যে তলটা নিতে হয়, এই তলটা সাপোজ এটা ব্যাসার্ধ, এই যে তল যেটা নিতে হয় আর ব্যাসার্ধ, এটা যদি আর এর দিক হয়, যে তলটা আমরা ভাববো এই তলটা কিন্তু এই আর এর সঙ্গে লম্বভাবে যেন তলটা থাকে। তাহলে এখানে দেখো ওমেগা, এটাকে ওমেগা দিয়ে প্রকাশ করা হয়, ওমেগা, বড় হাতের ওমেগা, এটা যদি প্রকাশ করি তাহলে অ্যাকচুয়ালি ক্ষেত্রফল কত না এস বাই আর স্কয়ার, এসটা কত অ্যাকচুয়ালি আর স্কয়ার, এটা ডিএস ক্ষুদ্র ক্ষেত্রফল বলে, তাহলে আর স্কয়ার বাই আর স্কয়ার দেখি সেখানে 1। এর কোনো কিন্তু ডাইমেনশন নেই, কিন্তু একক আছে, এককটা কি স্টেরেডিয়ান একক। আচ্ছা, আরেকটা জিনিস, যদি এখানে টোটাল ওই ও বিন্দুর চারপাশে টোটাল ঘনকোণ কত, না ডি ফাই। আচ্ছা, এটাকে এইভাবে ধরা হয়েছিল, এটাকে ডি ওমেগা করো, তাহলে যদি ইন্টিগ্রেশন অফ ডি ওমেগা করো তাহলে 1 বাই আর স্কয়ার ডিএস, তাহলে চারপাশের ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন অফ ডিএস ফর সারফেস ইন্টিগ্রাল, এটা লিখতে পারি সমান 1 বাই আর স্কয়ার, ক্ষেত্রফল কত 4 বাই আর স্কয়ার, তাহলে কাটলে 4 পাই, আর স্কয়ার কেটে গেল 4 পাই। অর্থাৎ টোটাল যে ঘনকোণ, তাহলে ও বিন্দুর চারপাশে
মোট যে ঘনকোণ সেটা কত না 4 পাই ঘনকোণ, 4 পাই স্টেরেডিয়ান একটা ঘনকোণ উৎপন্ন করছে। তাহলে সলিড অ্যাঙ্গেলের একটা কনসেপ্ট, সলিড অ্যাঙ্গেলের কনসেপ্টটা নতুন, এর ইউনিট হচ্ছে স্টেরেডিয়ান। এখানে একটা ক্ষেত্রফল ভাবলাম, ক্ষেত্রফলটা কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করছে একটা নির্দিষ্ট দূরত্বে সেটাই হচ্ছে ঘনকোণ। এই ঘনকোণের টোটাল ঘনকোণ কোনো বিন্দুর চারপাশে যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে 4 পাই। আর একটা কনসেপ্ট লাগে আমাদের যে আচ্ছা এই তলটা সবসময় যে লম্বভাবে অবস্থিত হতে পারে, নাও হতে পারে, কিন্তু লম্ব তল হিসেবে ধরবো। সাপোজ এরকম করে একটা তল আছে, একটা তল এরকম করে একটা এই একটা ক্ষেত্রফল, ও বিন্দু, দেখো রেডিয়াস ভেক্টর এটা হচ্ছে আর, এটা হচ্ছে এখান থেকে এই দূরত্ব হচ্ছে আর, আর ভেক্টর। এই তলটা এটা হচ্ছে ডিএস তল, তলটা কি ডিএস, তাহলে এর তল ভেক্টর কি হয় গো ডিএস, একটু আগে দেখলাম এর সঙ্গে লম্ব যে তল ডিএস, এদের মধ্যে কোণ কত না এই কোণটা হচ্ছে থিটা। তাহলে আর এর লম্ব দিকে আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টর, তাহলে আর এর লম্ব দিকে, আর এর লম্ব দিকে মানে ঠিক এমন একটা ভাবো ঠিক এইটা, তাহলে আর এর লম্ব দিকে ডিএস এর উপাংশ, আর এর লম্ব দিকে ডিএস এর কম্পোনেন্ট সেটা কি হবে না ডিএস cos থিটা, এর এই দিকের উপাংশ কত হবে ডিএস cos থিটা, অর্থাৎ ডিএস এইটা আছে, এই দুটোর মধ্যে কোণ কত, এই দুটোর মধ্যে কোণ কত থিটা, তাহলে ডিএস এর এই দিকের উপাংশ কত হবে ডিএস cos থিটা। তাহলে আর এর লম্ব দিকে ডিএস এর উপাংশ সেটা হচ্ছে ডিএস cos থিটা, অর্থাৎ এইখানে যে কোণটা উৎপন্ন করেছে ডি ওমেগা, সেই ডি ওমেগা সমান আমি লিখতে পারি ডিএস cos থিটা বাই আর স্কয়ার। দেখো আরেকবার জাস্ট ও বিন্দু আছে, এখানে একটা তল আছে ডিএস তল, এইটা এই ডিএস এই বিন্দু যদি এখানে পি বিন্দু আমি ধরি, এই পি বিন্দুতে যদি আর ভেক্টর এখানে নেওয়া হলো, তাহলে বি বিন্দুতে যদি একটা ডিএস এর যদি ক্ষেত্র ভেক্টরটাকে প্রকাশ করি পি বিন্দু দিয়ে, সেটা হচ্ছে ডিএস ভেক্টর হিসেবে এখানে ট্রিট হলো। তাহলে ডিএস এবং আর এর মধ্যে কোণ কত থিটা, আমার কোন তলটা দরকার ডিএস নয়, অর্থাৎ এই যে আর ভেক্টর গেছে এই আর ভেক্টরের সঙ্গে লম্ব হবে একটা তল দরকার। তাহলে এই ডিএস এর যে ডিএস ছিল এটা, তাহলে ডিএস এর কোন দিকের উপাংশ দরকার আর এর দিকে, আর এর সঙ্গে লম্ব, আর এর সঙ্গে লম্ব কোনটা এইটা, আর এর সঙ্গে লম্ব কোনটা এই যে আর ভেক্টরের সঙ্গে লম্ব কোন তল এই তল, তাহলে এর এই দিকের উপাংশ কত ডিএস cos থিটা। দেখো আর এর লম্ব দিকে ডিএস এর উপাংশ ডিএস cos থিটা, তাহলে ডি ওমেগা কি দরকার না ডিএস cos থিটা বাই আর স্কয়ার, এটাই ডি ওমেগা। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের সম্পর্কে আমরা ডিটেলস জানলাম। আমরা গসেস থিওরেম পরের দিন যখন পড়বো, সেই গসেস থিওরেম যখন করবো এইটা আমাদের ভীষণভাবে তখন কাজে লাগবে, তখন আমি এটা বলবো না, তখন গসেস থিওরেমটা আমাদের পড়তে সুবিধা হবে। ইলেকট্রিক ফ্লাক্স সম্পর্কে জেনে গেছি, ইলেকট্রিক ফ্লাক্সের জাস্ট একটা অঙ্ক দেখে নিই, তাহলে আজকে আমাদের পড়াটা ওখানেই কমপ্লিট করবো। আচ্ছা আমরা বোর্ডের দিকে যাব, একটা ছোট্ট একটা অঙ্ক দেখে নেব। দেখো কোনো স্থানে 4J + 3K নিউটন পার কুলম, কোনো স্থানে 4J + 3K নিউটন পার কুলম প্রাবল্যের একটি তড়িৎ ক্ষেত্র, এই প্রাবল্যের একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করছে। 60 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার পাত, একটা বর্গাকার পাতকে YZ তলে এবং XZ তলের সমান্তরালে ধরলাম, তাহলে তার মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত? অর্থাৎ দেখো যে ইলেকট্রিক ফিল্ড আমরা পড়ে এখানে আসছি, ইলেকট্রিক ফিল্ড ই এর মান জানা আছে, তড়িৎ ক্ষেত্র প্রবাহ ই সমান
4j প্লাস 3k এর ক্যাপ এগুলো সব নিতে হয় ইউনিট ভেক্টর। এটার ইউনিট দেওয়া আছে নিউটন পার কুলম্ব ইলেকট্রিক। এটা যেহেতু ভেক্টর দেওয়া আছে এখানে ভেক্টর। আচ্ছা, এখন আমাকে একটা ক্ষেত্রফল ভাবতে হবে। দেখো ক্ষেত্রফল তাহলে 60 সেমি বাহু বিশিষ্ট বর্গাকার পাতের ক্ষেত্রফল সমান কি গো 60 ইন্টু 60 সেমি স্কয়ার। আচ্ছা, এটাকে 60 ইন্টু 60 36, এটাকে যদি মিটার স্কয়ারে চলে যায় এটাকে 100 মানে 10 টু দি পাওয়ার 4 ইন্টু এখানে এটা আছে, তাহলে 36 ইন্টু 10 টু দি পাওয়ার -2। দেখো দুটো শূন্য কাটবে, এত মিটার স্কয়ার, এত মিটার স্কয়ার। তাহলে এত সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার পাতের ক্ষেত্রফল হচ্ছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার -2 মিটার স্কয়ার। এখন এই ক্ষেত্রফলটা কার সঙ্গে সমান্তরাল? YZ ক্ষেত্রফলটি এক নম্বর ক্ষেত্রফলটি YZ তলের সমান্তরাল হলে, দেখো ক্ষেত্রফলটি YZ তলের সমান্তরাল। আচ্ছা, YZ তলের সমান্তরাল যদি হয়, YZ তলের সমান্তরালে যদি একটা ক্ষেত্রফল ভাবি, ওর লম্ব বরাবর যেটা পাবো সেটা কিন্তু অ্যালং এক্স অ্যাক্সিস। আবার বলছি, একটা তল যদি YZ তলে থাকে তার সঙ্গে যে লম্ব ক্ষেত্র ভেক্টর, তো ক্ষেত্র ভেক্টর কি না ক্ষেত্রফলের সঙ্গে লম্ব, তাহলে ওর সঙ্গে যে তল ভেক্টর পাবো সেটা কোন বরাবর? অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে ক্ষেত্রফলটি YZ তলের সমান্তরালে হলে ক্ষেত্র ভেক্টর S ইজিক্যাল টু কত? এইটার ক্ষেত্রফলের মান আমার জানা আছে 36 ইন্টু 10 টু দি পাওয়ার -2। এটা কোন দিক বরাবর? I ক্যাপ বরাবর, অর্থাৎ অ্যালং এক্স অ্যাক্সিস ইউনিট ভেক্টর কি দিয়ে প্রকাশ করা হয়? I দিয়ে। কার সঙ্গে সমান্তরাল? এবারে একক যেহেতু আছে এটা মিটার স্কয়ার। আচ্ছা, এখন বলছে ক্ষেত্রফলটি যদি এই তলের সঙ্গে সমান্তরাল হয় তাহলে এই তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স, তাহলে তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স সমান E ডট S। দেখো ই মানে কোনটা? এটা দেখো জে আছে, কে আছে, আর এদিকে আছে আই। তাহলে 4j প্লাস 3k এর সঙ্গে ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট করলে কি আসছে? এটা 36 ইন্টু 10 টু দি পাওয়ার -2 I ক্যাপ এর ডট প্রোডাক্ট। তাহলে I এর সঙ্গে J এর ডট প্রোডাক্ট করলে কত হয় মনে আছে? সবার মনে আছে। তাহলে I J এদের ডট প্রোডাক্ট 0, কারণ সেম গুলো থাকে। তাহলে J ডট I, K ডট I এগুলো কিন্তু 0 হয়ে যাবে। তাহলে এটা I। তাহলে এটা যদি থাকে, আচ্ছা তাহলে 4j প্লাস 3k এর ডট প্রোডাক্ট এটা, তাহলে j এর সঙ্গে I 0 ডট প্রোডাক্ট, k এর সঙ্গে I সেটাও 0। তাহলে আলটিমেটলি কোনো ফ্লাক্স থাকছে না, অর্থাৎ তলটির মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স এক্ষেত্রে 0 হচ্ছে। নেক্সট আরেকটা ছোট্ট কোশ্চেন, যদি ক্ষেত্রফলটি YZ না হয়ে ওখানে কি আছে XZ তলের সমান্তরাল, তাহলে 2 নম্বর ক্ষেত্রফলটি XZ
তলের সমান্তরাল হলে, ক্ষেত্রফলটি xz তলের সমান্তরাল হবে, তখন কি হবে না xz তলের সমান্তরাল হলে তখন ক্ষেত্রফলটা আসবে এসটা আসবে, আমাদের তো করাই আছে না 36, ম্যাগনিটিউড একই থাকবে 10⁻², এটাও ঠিক আছে। আচ্ছা এটা কি না xz, তাহলে কে আসছে যে অক্ষ বরাবর, অর্থাৎ যে অক্ষ বরাবর y অক্ষ বরাবর, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি হবে, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আসছে যে, তাহলে এটা হবে যে। তাহলে এক্ষেত্রে তড়িৎ ফ্লাক্স অর্থাৎ ফাই ইজিক্যাল টু কত হবে না ই ডট এস, এর ভ্যালু কত 4 জি প্লাস 3 এ, তার সঙ্গে ডট প্রোডাক্ট করব ওই 36 ইন্টু 10⁻², এটাকে জি। তাহলে যে যদি করি তাহলে দেখো জে এর সঙ্গে যে থাকবে, কে এর সঙ্গে যে কোন ডট প্রোডাক্ট থাকবে না, তাহলে জে এর সঙ্গে যদি যে থাকে তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি 4 ইন্টু 36 ইন্টু 10⁻²। আচ্ছা তাহলে ফাই এর একক কি না ভোল্ট ইন্টু মিটার, কিংবা নিউটন পার কুলম ইন্টু মিটার স্কয়ার, সেটাও লিখতে পারি। তাহলে এর এককটা কি না ওর ছিল নিউটন পার কুলম আর এটা হচ্ছে মিটার স্কয়ার। তাহলে এটাকে গুণ করে দিই 4 6 24, 4 3 12 13 14, এখানে 10⁻, এটা আছে মানে এখানে 1 পয়েন্ট করে দাও, এটা এখানে কি 10⁻² আছে 1.44 নিউটন পার নিউটন কুলম -1 মিটার স্কয়ার, কুলম -1 মিটার স্কয়ার। তাহলে দেখো ইলেকট্রিক ফ্লাক্স সংক্রান্ত একটা অঙ্ক আমরা করলাম। সমস্ত অঙ্ক দেখো বেসিক যে কনসেপ্ট অঙ্কের এই ইলেকট্রিক ফ্লাক্স সংক্রান্ত, এটাই হচ্ছে এর কনসেপ্ট, যে এই কনসেপ্টের উপরে আরো অনেক অঙ্ক তোমরা কিন্তু বইতে পাবে। এর পরের দিন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গসেস থিওরেম সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের বাড়িতে একটু এগুলো দেখবে, এগুলো সব যে বোর্ডে লিখে লিখে আমরা ধারণা দিচ্ছি তা নয়, তোমাদের যাতে পড়তে সুবিধা হয় সেই ধরনের কিছু কথা আমরা বলছি। এবং এটা তোমাদের যদি ঠিকঠাক করে একটু যদি স্টাডি করো, একটু যদি এগুলোকে একটু অবজার্ভ করো, দেখবে যে তোমাদের বইটা পড়তে অনেক অনেক সুবিধা হবে। আলটিমেটলি তোমরা ক্লাস 12-এ পড়ো এবং সায়েন্সে পড়ো প্লাস হচ্ছে ফিজিক্স পড়ো, এই কনসেপ্টটা মাথায় রাখবে। দেখবে যে বইটাকে ফিজিক্সটাকে ভালো লাগাতে হবে এবং ভালোবাসতে হবে, না হলে কিন্তু খুব ভালো জায়গায় ভালো নাম্বার ক্যারি করার পক্ষে ফিজিক্স সাবজেক্টটাকে এবং ফিজিক্স সাবজেক্টটার প্রতি ভালোবাসা এবং ফিজিক্স সাবজেক্টটার প্রতি দক্ষতা, এটা আনার জন্য মোর প্র্যাকটিস, ভালো বেশি বেশি করে পড়া, প্লাস হচ্ছে একটু অঙ্ক করা, একটু নিজেকে সেলফ স্টাডি, একটু তাদের পড়ার মানসিকতাটাকে একটু বাড়াতে হবে। আমি আশা করছি তোমরা সব সায়েন্সের ফিজিক্সের যারা স্টুডেন্ট, আশা করছি ক্লাসগুলোকে ফলো করছো এবং তোমাদের আশা করছি এগুলো ফলো করলে খুব একটা সমস্যায় পড়বে না। আবার যখন ক্লাস শুরু হবে তখন তোমরা ঠিকঠাক গাইড আবার পেয়ে যাবে, তাতে কোনো সমস্যা তোমরা পড়বে না সমস্যায়। ওকে, আজকের মতো টাটা।